নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনৈক কাপুরুষের কাহিনী, প্রেমেন্দ্র মিত্র রচিত। তাহলে শুরু করি জনৈক কাপুরুষের কাহিনী। সকালবেলা করুণা নিজের হাতেই চা নিয়ে এলো। চায়ের আনুষঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না। বললাম, তোমাদের এদেশি জল হাওয়া ভালো হতে পারে, কিন্তু আমার জীর্ণ করবার ক্ষমতাটা এখনো স্বদেশী আছে। এই দুদিনে তার বিশেষ পরিবর্তন হয়নি। উত্তরে শুধু একটু হেসে প্লেটগুলো টেবিলের ওপর সাজিয়ে করুণা চলে যাবার উপক্রম করতে আবার ডেকে বললাম, তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করে দিলে নাকি? বিমলবাবু লৌকিকতা করলেন তা না হয় বুঝতাম, কিন্তু কথার মাঝখানেই করুণা বলল, বিমলবাবুর হয়ে যদি করি দোষ আছে কি? তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেল। চায়ের পেয়ালা সামনে ঠান্ডা হতে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। না, করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না। এই কথা নিজের মনের কাছেও স্বীকার করতে আর বাধা নেই। করুণা নাটকীয় একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি। আশা কেন, সেটা রীতিমতো আশঙ্কার বিষয়ই ছিল। গোড়ায় তার সহজ স্বাভাবিকতায় তাই বুঝি আশ্বস্তই বোধ করেছি, কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। মনে হয়েছে এতটা আবার বুঝি দরকার ছিল না। সূর্য অস্ত গেছে যাক, কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কী ছিল? নাটকীয় না হয়ে করুণা অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে খুশি হতাম। ধরা দেবার ভয়ে তার সেই সযত্ন সাবধানতায় আমার আত্মাভিমান সবচেয়ে বোধহয় তৃপ্ত হতো। কিন্তু করুণা নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন ঔদাসীন্য দুইয়ের কোনো দিক দিয়েই গেল না। তাতে আমার কিছু যায় আসে না। অনায়াসে এই কথা বলতেই পারতাম, এবং তাই ভাবাই ছিল উচিত। সত্যি করুণার সঙ্গে দেখা হবার কোনো আশা বা আকাঙ্ক্ষা তো আমার ছিল না। তার সঙ্গে দেখা হবার কথাও নয়। এই বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিহ্ন হয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম যে কোনোদিন আবার পরস্পরকে আমরা খুঁজে পাব, এটা অভাবিতই ছিল। কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল, তখন দেখলাম করুণাকে অনায়াসে ভুলে গেছি। যখন মনে করেছি তখনও সে আমায় ভুলতে পারে না। মনের এই গোপন গর্বটুকু ত্যাগ করতে পারেনি। এরকম একটা গর্ব থাকা খুব স্বাভাবিক অহংকার। সেসব দিনের কথা একেবারে ভোলা যায় না তো। বিশেষ করে সেই দিনটি, সেই বিকেলটি। সারাদিন বাইরে অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়ছে। ইচ্ছে থাকলেও কোথাও আর যাওয়া হয়নি। বিকেলে চাকর এসে খবর দিল একটি মেয়ে দেখা করতে এসেছে। এই হোটেলে তার সঙ্গে দেখা করতে এসেছে একটি মেয়ে। প্রথমটা সত্যি একটু বিমড় হয়ে গেছিলাম। চাকরের সঙ্গে করুণা যখন ঘরে এসে ঢুকলো, তখন আমার মুখের বিস্ময় নিশ্চয়ই অত্যন্ত স্পষ্ট। চাকর চলে যাবার পর করুণা কাছে এগিয়ে এসে বলল, খুব আশ্চর্য হয়েছ না? তা একটু হয়েছে বই কি, কিন্তু তুমি যে একেবারে ভিজে গেছো। আমি সত্যিই ব্যস্ত হয়ে উঠলাম। করুণা কাছের একটা চেয়ারে এসে বসল। বৃষ্টিতে বেরুলে ভিজতে তো হয়, তোমায় ব্যস্ত হতে হবে না, করুণা বলল। তারপর হেসে উঠে বলল, ব্যস্ত হয়ে করবেই বা কি? তোমাদের এ নারী বিবর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবে কোথায়? শখের থিয়েটার পার্টি তো নিশ্চয়ই তোমাদের নেই। একটু ভেবে বললাম, ওপরে 10 নম্বরে একজনের আছে, ওই যে স্বামী স্ত্রী থাকেন তারা। করুণা আবার হাসল। তাদের কাছে শাড়ি ব্লাউজ চাইতে যাবে নাকি? কি বলে চাইবে? হাসি থামিয়ে গম্ভীর হয়ে পড়ল, তার চেয়ে ভিজে কাপড়েই আমি বেশ আছি, আমার অসুখ করবে না, ভয় নেই তোমার। অগত্যা তার পাশে গিয়ে বসলাম। আমি কোনো প্রশ্ন করার আগেই সে আবার বলল, ভাবছ এমনভাবে এখানে আসার মানে কি? কি তাই তো? এবারও কোনো উত্তর দিলাম না। করুণা খানিকক্ষণের জন্যে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে মনে হলো। তারপর সম্পূর্ণ রূপান্তর। এই দুর্বার আবেগ সে এতক্ষণ জোর করে ধরে রেখেছিল তা বুঝতে পারলাম। একেবারে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল স্বরে বলল, আমায় পাটনায় নিয়ে যাচ্ছে, মামা কাল চিঠি দিয়েছে। বুঝতে কিছু পারলাম না এমন নয়,
তবু বেদনাময় সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম, তোমাদের কলেজের তো ছুটি হচ্ছে না? করুণা আরও ব্যাকুল স্বরে বলল, না না, তা নয়, তুমি বুঝতে পারছো না, এখানে আমায় আর রাখবে না। এই যাওয়া আমার শেষ যাওয়া, বিশ্বাস করো। তার ঠান্ডা একটা হাত নিজের হাতের মধ্যে স্তব্ধ হয়ে ধরে বসে রইলাম। হ্যাঁ, এ বেদনা সেদিন আমার হৃদয়েও ছিল, কিন্তু করুণার উদ্বেল আবেগের তুলনায় সে বুঝি কিছু নয়। আমার ভালোবাসার মধ্যে সে উদ্দামতা ছিল না, ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারে এত জোর ছিল না আমার ভালোবাসার মধ্যে। কিন্তু করুণা খানিক বাদে অশ্রু সজল মুখ তুলে দৃঢ় স্বরে বলল, আমি যাব না, কিছুতেই যাব না। কেন যাব, কেন যাব বলো? কি উত্তর এ কথার দেব ভেবে পেলাম না। মনের গভীরতায় হয়তো হয়তো সেদিনই তার এই বিদ্রোহে আমার সায় ছিল না। তখনই আমি জানতাম যে এই বিদ্রোহ নিষ্ফল। কথাটা একটু ঘুরিয়ে দেবার চেষ্টায় বললাম, তো তুমি যা মনে করছো তা তো নাও হতে পারে করুণা, তুমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছ। করুণা আবার অস্থির হয়ে বলল, না না না, আমি জানি জোর করে তারা আমায় সেখানে রাখতে চান। তাদের ধারণা এসব ছেলে মানুষই সারাবার, তাই হচ্ছে এটা অভ্যর্থ ওষুধ। করুণা একটু তিক্ত হাসি হাসলো আজ। তারপর বললে, আমি কলেজের নাম করে বেরিয়ে এসেছি, এখানে এসে তোমায় অসুবিধায় ফেলবার ইচ্ছে আমার ছিল না, কিন্তু না এসে তোমার উপায়ও নেই। পিসিমার বাড়িতে তোমার যাওয়া তো প্রায় বন্ধ হয়ে গেছে, যেখানে আমরা এসব কথা একটু আলোচনা করতে পারতাম। একটু থেমে করুণা আবার অস্থির হয়ে উঠল এবং আবেগ ঘনভাবে বলল, সত্যি কি আমায় নিয়ে যাবে জোর করে? কিছুই আমরা করতে পারবো না? সেদিন কি আশ্বাস, কি সান্ত্বনা দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম, তার বিবরণের এখানে প্রয়োজন নেই। কিন্তু মনে যত বড়ই ব্যথা পেয়ে থাকি না কেন, কিছুই কিন্তু তারপর আমি করতে পারিনি। করুণাকে তার মামারা জোর করে কিনা জানি না, তারপর পাটনায় নিয়ে গেছে, যাবার আগে দেখা করার সুযোগও মেলেনি আমাদের। নিমন্ত্রিত অবশ্য হইনি, কিন্তু একদিন কোথা থেকে করুণার বিয়ে হয়ে যাওয়ার সংবাদও কানে এসেছে। নির্লিপ্ত নির্বিকার মনে যে সংবাদ শুনেছি এমন কথা বলতে পারবো না, কিন্তু আজ বিশ্লেষণ করে দেখে বুঝতে পারি এ সংবাদ পাবার পর কয়েকটি দিন ও রাত যে আমার কাছে হতাশায় ধূসর হয়ে গেছিল, তা প্রধানত করুণার দুঃখের কথা ভেবে। ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিক থেকে নয়, করুণার দিক থেকে উপলব্ধি করেছি, এবং সেই উপলব্ধির বেদনা নিজের আত্মপ্রসাদ কিছু মেশানো ছিল কিনা তা বোঝার শক্তি তখন ছিল না। করুণার স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে, তখনও মনের কোনো গোপন কোণে এ বিশ্বাস বুঝেছিল যে আমি ভুললেও সে কোনোদিন আমায় ভুলতে পারবে না। সে বিশ্বাসে রূঢ় আঘাত পাওয়ার পরই মানব যে বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো, তাতে নিজের কাছেই নিজে কেমন একটু লজ্জিত বোধ করলাম, কিন্তু তবু আত্মসংযম করতে পারলাম না। করুণা খানিক বাদে যখন আমার ঘরে এলো, তখন আমার আচরণে ও কথায় একটা সূক্ষ্ম পরিবর্তন চেষ্টা করলে হয়তো সে লক্ষ্য করতে পারত। করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বলল, এ কি, কিছুই যে খাওনি? পাঞ্জাবির বোতাম আটতে আটতে তার দিকে ফিরে চাইলাম। একটু হেসে বললাম, লৌকিকতার বদলে লৌকিকতাই করতে হয় যে। দুর্ভিক্ষ পীড়িতদের মতন প্লেট সাফ করে ফেললে তুমি ভাবতে কি? তুমি এখনও সেই এক কথা ধরে বসে আছো? করুণার স্বর যেন ক্ষুণ্ণ। এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা করুণা, এখনও এটা শোধরালো না। আমার স্বর বেশ গাঢ়। করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সরিয়ে রাখছিল। তার মুখ দেখতে পেলাম না, কিন্তু যে উত্তর সে দিলে তাতে সহজ কৌতুক ছাড়া আর কিছুরই আভাস নেই। আর সব দুর্বলতা তাহলে শুধরে ফেলেছ? আমার দিকে ফিরে করুণা আবার বলল, এ কি, এরই মধ্যে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, গাড়িটার কতদূর কি হলো একবার দেখতে যেতে হবে তো। তুমি দেখলেই তো সেটা তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে না, করুণা বলল। উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন, ওর ফিরতে আর দেরি নেই, তোমায় থাকতেই বলে গেছেন। সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলেছেন? হেসে বলার চেষ্টা করলাম। শকত মুখভঙ্গি করে করুণা বলল, তা করতে পারো। আমার স্বর আপনা থেকে তখন বুঝি গাঢ় হয়ে এসেছে। অনায়াসে বলে ফেললে যে করুণা। এমন একটা কি কঠিন কথা,
যা অনায়াসে বলা যায় না। করুণার মুখে একাধারে হাসি ও বিস্ময়। এমন কিছু কঠিন নয় করুণা, সত্যি বলছো? আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না? আমার যে নিজেকে এখন ভয় করে। তোমার মাথাটি বেশ খারাপ হয়েছে দেখছি, ভুলে হেসে আমার বেশ একটু অপ্রস্তুত করে করুণা এবার বেরিয়ে গেল। দরজার কাছ থেকে ফিরে আবার বলল, তুমি কিন্তু যেও না, আমি এক্ষুনি আসছি। কিন্তু অনেকক্ষণ করুণা তারপর আর আসে না। ঘরের ভেতর পায়চারি করে বেড়াতে বেড়াতে মনের মধ্যে কি একটা জ্বালা অনুভব করলাম। সেটা আমার নিজের না করুণার বিরুদ্ধে বোঝা শক্ত। হয়তো সেটা নিয়তির বিরুদ্ধে। কি দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হবার? কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কাল রাত্রে এই শহরের মাঝখানে এসে যখন তার কল হঠাৎ বিগড়ে গেছিল, তখন জঙ্গলের পথে না হয়ে একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনাটা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদই দিয়েছিলাম। এদিকে রাত্রিকাল, তাই অচেনা শহর, ডাকবাংলো এবং স্টেশনের ওয়েটিং রুম থেকে দরিদ্রতম হোটেল পর্যন্ত টাঙা করে ঘুরে আশ্রয় না পেয়ে শেষে যে কারখানাতে মোটর মেরামত করতে গিয়েছিলাম সেখানেই ফিরে গেছিলাম হতাশ হয়ে। সেখানেই বিমলবাবুর সঙ্গে পরিচয়। কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন। সেখানকার কি প্রয়োজনে যেন এই কারখানায় এসেছিলেন। প্রবাসী বিপন্ন বাঙালির সাহায্যে তিনি নিজে থেকেই অগ্রসর হয়ে তার বাড়িতে রাত্রি কাটাবার প্রস্তাব দিয়েছিলেন। সামান্য একটু আপত্তিও হয়তো করেছিলাম, কিন্তু তিনি তা শোনেননি। শহরের নির্জন এক প্রান্তে বিমলবাবুর বাড়ি। সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ। দরজার কড়া নাড়তে নাড়তে বিমলবাবু বলেছেন, আজ আমার আসার কথা ছিল না তো, চাকর বেটারা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে তাই। খানিকক্ষণ পর একটি মহিলাই লণ্ঠন হাতে এসে বাইরের দরজা খুলে নিদ্রাজড়িত স্বরে বলেছিলেন, বড্ড ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি যে বলে গেছিলে আজ আসবে না। বিমলবাবু হেসে বলেন, আর কি, বড়াতে একটা পরোপকারের পুণ্য এলো, তাই বোধহয় আসার সুবিধে হয়ে গেল। আমি না এলে এই ভদ্রলোক একটু বিপদেই পড়তেন বোধহয় অজানা শহরে। করুণা এইবার আমায় দেখতে পেয়েছিল। মাথায় ঘোমটা দিয়ে সরে যেতে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে। বিমলবাবু তখনও বলে চলেছে, তুমি চাকরগুলোকে ডেকে দাও তো একটু, বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিক, ভদ্রলোকের একটু কষ্ট হবে। হঠাৎ তাকে করুণার কথায় সবিস্ময়ে থেমে যেতে হয়েছে। করুণা হেসে বলেছে, বিদেশ বিভূতিতে একটু কষ্টই না হয়ে হলো ভদ্রলোকের। বিমলবাবু দুজনের মুখের দিকে চেয়ে চেঁচিয়ে ওঠেন, তার মানে একে তুমি চেনো নাকি? তা একটু চিনি বই কি। করুণা হেসে উঠেছে। বিমলবাবু বলে, কি আশ্চর্য? আশ্চর্যটা কিসের? তোমার অচেনা বলে আমার চেনা হতে নেই বুঝি? তোমার সঙ্গে মাত্র 3 বছর আমার বিয়ে হয়েছে। তার আগে 20 বছর আমি সলিটারি সেলে ছিলাম, মনে করো সেটা? করুণা খুব সুন্দরভাবে উত্তর দিল। বিমলবাবু তার উত্তরে হেসে ফেলেছে। কিন্তু ভদ্রলোককে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনের নমুনাটা নাই বা দেখালে করুণা? করুণা এবার গম্ভীর হবার ভান করে বলছে, ও, আমি শুধু ঝগড়া করি বুঝি? এই, তুমি কি এটাই বোঝাতে চাও? এবার কিছু বলা উচিত বলেই আমি হাসার চেষ্টা করি, এবং ব্যবসায়ী পেশা বিমলবাবু নমুনা দেখে আমি ভুলি না। এতদিন বাদে করুণার প্রথম আলাপের ধরনে তখনই মনে কোথায় আমার একটা খটকা লেগেছে। অনেকক্ষণ অপেক্ষা করে তখন নিজেই বেরিয়ে পড়ব কিনা ভাবছি, তখন করুণা এলো। সাজ পোশাকের পরিবর্তন দেখে যা বলতে যাচ্ছিলাম, নিজে থেকেই তার উত্তর দিয়ে সে বলে, একটু বাইরে যেতে হবে, আসবে আমার সঙ্গে? চাদরটা আলনা থেকে তুলে নিয়ে বললাম, শুধু আদেশের অপেক্ষা, কিন্তু কোথায় যাচ্ছ? বাজার করতে, বলে করুণা। বাজার করতে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি তো প্রায়ই যাই, হেসে ফেলে করুণা। উত্তরে বলে, এখানে চেঞ্জার ছাড়া বাসিন্দাদের মেয়েরা বড্ড একটা নিজেরা বাজারে যায় না বটে, কিন্তু আমি ওসব মানি না। উনি না থাকলে আমি নিজেই চাকর নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু বিমলবাবু তো আজ আছেন, আমি বললাম। করুণা বলে, উনি খবর পাঠিয়েছেন আজ আসতে পারবেন না, হঠাৎ বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন কোথাও। করুণা বেশ সহজভাবেই কথাটা বলে গেল, কিন্তু আমি বাস্তবটা মাঝেই থমকে দাঁড়িয়ে পড়লাম। তাহলে তাহলে আবার ভাবনা কিসের? উনি না থাকলে কি তোমার যত্ন হবে না?
কৌতুকের দুষ্টু হাসি। তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে শুরু করলে আমায় একলা এগিয়ে যেতে হবে। অগত্যা নীরবে তার সঙ্গে এগিয়ে যেতে থাকলাম। এদিকে পথটা বেশ নির্জন, দূরে দূরে দু একটা বাড়ি, তাও অনেকগুলো খালি পড়ে আছে। রাস্তায় লোকও তেমন নেই বললেই চলে। খানিক দূর নীরবে চলার পর প্রশ্ন না করে পারলাম না, আচ্ছা, বিমলবাবু আজ রাত্রে ফিরবেন তো? করুণা বলে, বোধহয় না, এখন 2-4 দিন হয়তো সেখানেই থাকতে হবে। আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম। করুণা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বলল, কি ভাবছ অত গম্ভীরভাবে? ভাবছি আজই আমায় চলে যেতে হবে। তোমার গাড়ি তো আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না। গাড়ি এরা পরে পাঠিয়ে দেবে ক্ষণ, আমি ট্রেনেই যাব। এত ব্যস্ত কেন? তোমার এখানে ভয় কিসের? করুণা বলে। রাস্তার মাঝে আবার দাঁড়িয়ে পড়লাম। বলেছি তো, ভয় আমার নিজেকে আমি বিশ্বাস করি না করুণা। করুণা এবার বেশ জোরেই হেসে উঠল। নাইবা করলে তাতে কারুর তো কোনো ক্ষতি নেই না। না, এ বুঝি আর সওয়া যায় না। হঠাৎ সমস্ত সংযম হারিয়ে তার হাতটা ধরে ফেললাম। ক্ষতি যদি তোমার হয় করুণা? করুণা হাত ছাড়িয়ে নিল না, কিন্তু পরিহাসের হাসিতে আমার সমস্ত আবেগকে নিষ্ঠুরভাবে হালকা করে দিয়ে বলল, কেমন করে হবে? আমি তো নিজেকে বিশ্বাস করি। করুণার হাত ছেড়ে দিয়ে বললাম, সে বিশ্বাস কি এখন ভেঙে চুরমার হয়ে যেতে পারে না করুণা? সমস্ত নোঙর ছিঁড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না? কি জানি, পরীক্ষা অবশ্য হয়নি। তারপর কি বলতাম ঠিক জানি না, কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে। বাধ্য হয়ে চুপ করে গেলাম। সকালবেলা বাইরে বার হবার পোশাকে করুণার আরেক রূপ দেখেছিলাম। দুপুরবেলা ষোড়োপচারে আহারের আয়োজন আসনের সামনে বসে তার আর এক রূপ দেখলাম। একটি সাদা সেমিজের ওপর লাল চওড়া কাস্তে পাড় শাড়ি পরে আধ ঘোমটা পাশ দিয়ে ভিজে এলো চুল পিঠে এলিয়ে সে এসে কাছে এসে বসল। এমন আশ্চর্য তাকে কোনো দিন লাগেনি। পাখাটা নাড়তে নাড়তে হেসে হেসে সে বলল, কি দেখছো? কখনো দেখনি নাকি? মনে হচ্ছে সত্যি কখনো দেখিনি। তা হতে পারে, বলে সে অদ্ভুতভাবে হাসল। তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা, আমার বাজার করা দেখে কি ভাবছিলে বলো তো? এই কথাই ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার। তাই নাকি? কিন্তু দোহাই, বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না। কলম্বাসের আগেকার দাবি যদি থাকে? করুণা বলে, দাবি থাকলেও দলিল নেই তো। নিজের রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিল। নিঃশব্দে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম, দলিলের দাম সকলের কাছে নেই, ও তুচ্ছ জিনিস, অনায়াসে পুড়িয়ে ফেলা যায়। এবার করুণা হাসল না, আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে, তোমায় মিষ্টি দেওয়া হয়নি না বলে হঠাৎ উঠে গেল। তারপর করুণা মিষ্টি নিয়ে এলো না, নিয়ে এলো ঠাকুর। খানিক বাদে ঘরে সে নিজেই পান নিয়ে এলো এবং হঠাৎ করে বলল, তুমি আজ সন্ধ্যার গাড়িতেই তাহলে যাচ্ছ, তাই তো? সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম। আমারই মনের ভুল, না তার মুখে একটা অস্ফুষ্ট অস্থিরতার ছায়া। বললাম, বেশ তাই যাব। বেশ তাই যাব মানে? আমি যেন তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি? আমি তো তোমায় থাকতেই বলছি। তুমি নিজেই তো যাবার জন্য অস্থির হয়ে উঠলে তখন। করুণা একটু রাগত যেন উত্তর করল। গলার ঝাঁঝটা কিন্তু লুকোতে পারেনি। আমি হেসে বললাম, আমি কি তোমায় দোষ দিচ্ছি? আমার সত্যিই না গেলে নয়। একটু যেন লজ্জিত হয়ে করুণা হাসার চেষ্টা করল। বলল, তা জানি, এমন জায়গায় তোমার মন টেকে। কিন্তু শোনো, সন্ধ্যায় ওই একটি গাড়ি ছাড়া আর কিন্তু কোনো গাড়ি নেই জানো তো? ঠিক 6:30, মানে মনে থাকে, ঠিক 6:30 মনে থাকে যেন। গাড়ির সময় আমার মনে রাখার প্রয়োজন ছিল না। বিকেল না হতেই জিনিসপত্র বেঁধে আমার মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাবার গাড়ি ডেকে করুণা নিজেই সব বন্দোবস্ত করে ফেলল। স্টেশনে যাবার 15 মিনিটের পথ যেতে পাছে কোনো গোলমাল হয় বলে 1 ঘন্টা আগে আমায় গাড়িতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলো। এতক্ষণ আমার সঙ্গে বিশেষ কিছু বলার অবসর তার মেলেনি। বাড়ি থেকে টাঙায় ওঠার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমায় কি ভাবছ কে জানে, যেন তোমায় বিদায় করতে পারলেই আমি বাঁচি, তাই মনে করছো তো? সেটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা।
করুণা হেসে উঠল। সান্ত্বনা তো এত সস্তা হলে তার সত্যিকারের কিছু মেলে? টাঙাওয়ালা গাড়ি চালানোর শব্দে তার হাসির রেশ মিলিয়ে গেল। এ গল্পের শেষ ওইখানেই হলে ভালো হতো, কিন্তু তা হলো কই। স্টেশনে যখন পৌঁছালাম তখনও ট্রেনের অনেক দেরি। ওয়েটিং রুমে জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটছে না। তখন বইয়ের স্টলে দাঁড়িয়ে কি কেনা যায় সেটাই ভাবছি। হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম। এ কি করুণা, তুমি এখানে? ম্লান একটু হেসে বলল, এই এলাম। স্টেশনে শেডের আবছা আলোর দরুন না, সত্যি করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে। স্টল থেকে একটু সরে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি ঠিক বুঝতে পারছি না করুণা, তুমি হঠাৎ স্টেশনে এলে কেন? করুণা আবার হাসল, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, দলিল পুড়িয়ে দিয়ে এলাম। খানিকক্ষণ সত্যি কিছু বুঝতে না পেরে তার দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে রইলাম। তারপর ব্যাকুলভাবে বললাম, কি বলছো করুণা? খুব অসম্ভব কি কিছু বলেছি? করুণার গলায় একটা প্রশ্ন চিহ্ন। সব নোঙর ভাসিয়ে নিয়ে যাবার মতন ঢেউ কি আসে না কখনো? করুণার স্বর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠছে। আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বলল, তুমি আমায় নিয়ে যেতে পারো না? পারো না আমায় নিয়ে যেতে? যাবে না আমায় নিয়ে? যাবে বলো? অত্যন্ত বিহ্বল হয়ে পড়লাম আমি। তোমায় নিয়ে? কোথায় যাবে ভাবছ? যেখানে খুশি। কোনো কথা এবার আর আমার মুখ দিয়ে বেরোলো না। মনের ভেতর শুধু একটা অস্থির আলোড়ন অনুভব করছি। তোমায় অনেক অসুবিধা, অনেক লাঞ্ছনা সইতে হবে জানি, কিন্তু আমিও তো তার জন্য প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে এসেছি। করুণা কাতরভাবে মুখের দিকে চেয়ে আছে। কি বলবো, কি এখন বলতে পারি আমি? নির্বোধের মতো আমিই তার রুদ্ধ বন্যার বাঁধন খুলে দিয়েছি। এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব আমি? কিন্তু সব কথা তুমি বোধহয় ভালো করে ভেবে দেখনি করুণা। যে ঝড় উঠবে তা তুমি কি সইতে পারবে? তার সঙ্গে যুঝতে যুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করব। করুণা তখনও আমার দিকে স্থির তাকিয়ে, কিন্তু ধীরে ধীরে, অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রূপের হাসিতে ভরে উঠল। তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। আর একটু হলেই নোঙর উপড়ে গেছিল আর কি। করুণা এবার সশব্দে হেসে উঠল। অবাক হয়ে তার দিকে তাকালাম। সমস্তই কি তবে আমাকে বিদ্রূপ করার জন্য অভিনয়? করুণা সহজভাবে বলল, যাও, ট্রেন আসার ঘণ্টা পড়েছে। আমার ট্রেনেরও বোধহয় আর দেরি নেই। তোমার ট্রেন? পিসিমারা কলকাতা থেকে আসছেন, তারা বাড়ি চেনেন না, উনি নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। শুনে খুব হতাশ হলে বুঝি। কোনো কথা আর না বলে ওধারের প্ল্যাটফর্মে যাবার জন্য ওভারব্রিজের দিকে অগ্রসর হলাম। করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে। সত্যিই কি পিসিমাদের নিয়ে যাবার জন্য সে স্টেশনে এসেছিল? জীবনে কোনোদিনও এ কথার উত্তর আমি জানতে পারবো না। কেমন লাগলো আজ গল্পটি? জনৈক কাপুরুষের কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।